নমস্কার। আজকে ইনফার্টিলিটি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে ইনফার্টিলিটি কী, ইনফার্টিলিটির কজ, ইনফার্টিলিটি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট এবং আরেকটা কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে ইনফার্টিলিটির সোশ্যাল স্টিগমা, সেটা নিয়ে আলোচনা করব। ইনফার্টিলিটি হচ্ছে ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক এবং ইনফার্টিলিটির কজ জানা এবং সমাজকে জানানো, সেটা হচ্ছে একটা হেলথ পার্সন হিসেবে আমাদের সবার যাকে বলে রেসপন্সিবিলিটি। কারণ ইনফার্টিলিটির জন্য প্রতিটা ইনফার্টাইল মহিলাকে যে পরিমাণ অ্যাবিউসেস ফেস করতে হয় এবং তাদেরকে তাদের সোশ্যাল মানে তাদের কোনো ইনফার্টাইল উইমেনকে কী হয়, তাদেরকে পুরো সোশ্যাল উইথড্রল করে দেওয়া হয়। মানে তাদের সোশ্যাল বাড়ি থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে আউটডোরে সব সময় তাদেরকে ভীষণ বাজে কথা, কটু কথা শুনতে হয়। তো ইনফার্টিলিটির কজটা বুঝে জেনে এবং সমাজকে এটা বোঝানো যে শুধুমাত্র ইনফার্টিলিটির কারণ একটা মহিলার নয়, এতে মহিলা এবং পুরুষ দুজনেরই গুরুত্ব আছে এবং দুজনেরই ভূমিকা আছে, সেটা হচ্ছে আমাদের সবার দায়িত্ব। তো প্রথমে দেখবো যে হোয়াট ইজ ইনফার্টিলিটি। তো তাহলে ইনফার্টিলিটি ডেফিনেশন হচ্ছে ইনফার্টিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইনএবিলিটি টু কনসিভ উইদিন 1 or 2 years of regular unprotected coitus. Coitus means sexual intercourse. So the term unprotected should be used consciously because unprotected coitus must be done. তো তাহলে আমরা কি দেখলাম, ইনফার্টিলিটি যদি রেগুলার 1 or 2 years আনপ্রোটেক্টেড কয়টাস করার পরেও যদি কেউ প্রেগনেন্সি না হয় বা প্রেগনেন্ট না হয়, তখন তাকে আমরা বলি ইনফার্টিলিটি। এবার ইনফার্টিলিটি দুটো ভাগে ভাগ করা হয়, প্রাইমারি ইনফার্টিলিটি অ্যান্ড সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটিটা কি? প্রাইমারি ইনফার্টিলিটি হচ্ছে যে মানে যেখানে একবারও প্রেগনেন্সি আসেনি, যে মহিলা একবারও প্রেগনেন্ট হয়নি, দিস ইজ দ্য প্রাইমারি ইনফার্টিলিটি। অ্যান্ড দ্য সেকেন্ডারি ইনফার্টিলিটি ইজ দ্যাট ওয়ান টাইম প্রেগনেন্সি অকার্স, মানে ওয়ান লিভিং চাইল্ড আছে বা একবার প্রেগনেন্ট হয়েছিল, বাট দ্য নেক্সট টাইম আর অ্যানাদার প্রেগনেন্সি ইজ নট পসিবল, মানে অ্যানাদার প্রেগনেন্সি আসছে না, তখন সেটা হচ্ছে যে সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো এবার আমরা দেখবো যে দ্য কজ অফ দ্য ইনফার্টিলিটি, মানে যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং যেটা বোঝাও আমাদের সব থেকে দরকার, মানে যতটা ইম্পর্টেন্ট, মানে যতটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ততটা আমাদের সোশ্যাল ক্ষেত্রে জানার জন্য ইম্পর্টেন্ট। তো ইনফার্টিলিটির কজকে, ইনফার্টিলিটির কজে বোথ মেল অ্যান্ড ফিমেল আর রেসপন্সিবল এবং ফিমেল 40 থেকে 50% অ্যান্ড মেল হচ্ছে যে 25 থেকে 30% অ্যান্ড বোথ রেসপন্সিবল 10% অ্যান্ড 10% ইজ আননোন। তো তাহলে আমরা কী দেখছি যে এখানে যেমন মহিলাদেরও রেসপন্সিবল হয় তেমন পুরুষরাও রেসপন্সিবল হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনেই রেসপন্সিবল হয়। ইনফার্টিলিটির কজগুলো আলোচনা করার আগে আমরা আগে দেখে নেব যে ফ্যাক্টর এসেন্সিয়াল ফর কনসেপশন, মানে প্রেগনেন্সির জন্য যে যে ফ্যাক্টরগুলো এসেন্সিয়াল বা যে যে ফ্যাক্টরের কারণে প্রেগনেন্সি হচ্ছে বা প্রেগনেন্সি পসিবল হচ্ছে, সেই ফ্যাক্টরগুলো আগে আমরা দেখে নেব এবং সেই ফ্যাক্টরগুলো জানলে আমরা বুঝতে পারবো যে এই ফ্যাক্টরগুলো না থাকলে ইনফার্টিলিটি হবে। তো তাহলে আমরা কজটাও আন্দাজ করতে পারবো যে কী কী কজ হতে পারে। তো দেখা যাক সেই ফ্যাক্টরগুলো। তো ফার্স্ট ফ্যাক্টর কি? হেলদি স্পারমাটোজোয়া। ফ্যাক্টর এসেন্সিয়াল ফর কনসেপশনের প্রথম ফ্যাক্টর হচ্ছে হেলদি স্পারমাটোজোয়া। দিস ইজ এ মেল ফ্যাক্টর। তাহলে এটা কি? মেল ফ্যাক্টর। এবং দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর প্রেজেন্স অফ হেলদি স্পার্ম, বিকজ উইদাউট হেলদি স্পার্ম দ্য কনসেপশন ইজ ইম্পসিবল, বিকজ একটা হেলদি স্পার্ম ছাড়া সেটা কোনোভাবেই এগকে ফার্টিলাইজেশন করতে পারবে না, ফার্টাইল করতে পারবে না। তো ফার্স্ট হচ্ছে হেলদি স্পার্ম অ্যান্ড ইটস হাই ডিপোজিটস ইন দ্য সার্ভিক্স অর নিয়ার দ্য সার্ভিক্স। নেক্সট হচ্ছে যে মোটাইল অফ দ্য স্পারমাটোজোয়া। মোটাইল অফ স্পারমাটোজোয়া মিনস যে স্পারমাটোজোয়া যে সার্ভিক্সে হাইলি ডিপোজিট হলো, স্পার্মটা সার্ভিক্সে হাইলি ডিপোজিট হলো, কিন্তু তারপর তো সেই স্পার্মটাকে সার্ভিক্স দিয়ে ইউট্রাইন ক্যাভিটি হয়ে ফ্যালোপিয়ান টিউবে যেতে হবে। মানে যদি এটা ইউটেরাস আমরা ভাবি, তো এটা যদি ইউটেরাস থাকলো, এখানে যদি স্পারমাটোজোয়াগুলো মানে রিলিজ হলো, ডিপোজিটেড হলো, তো এখানে থেকে গেলেই তো হবে না, এই স্পারমাটোজোয়াগুলোকে ইউটেরাইন ক্যাভিটি হয়ে ফ্যালোপিয়ান টিউবে যেতে হবে, কারণ ফ্যালোপিয়ান টিউবেই হচ্ছে যে ফার্টিলাইজেশনটা ঘটে। তো তাহলে এই স্পারমাটোজোয়াগুলোকে মোটাইল হতে হবে, মোটাইল হয়ে এই ফ্যালোপিয়ান টিউবে এখানে পৌঁছাতে হবে।
আবার আছে যে ওভুলেশন, অ্যান্ড ইটস টু মাচ ইম্পর্টেন্ট বিকজ উইদাউট ওভুলেশন ফার্টিলাইজেশন ইজ ইম্পর্টেন্ট, ইম্পসিবল। তো তাহলে ওভুলেশনটা দরকার, অ্যান্ড সেটা হচ্ছে যে সাইক্লিক ওভুলেশন এবং টাইমলি ওভুলেশন, এটা হচ্ছে যে ফিমেল ফ্যাক্টর। তাহলে ওভুলেশনটা কি ফিমেল ফ্যাক্টর, ফিমেলদের ক্ষেত্রে টাইমলি ওভুলেশন হতে হবে, কারণ ওভুলেশন মিনস হচ্ছে যে ওভাম থেকে ওভার রিলিজ হওয়া, মিনস ওভাম থেকে এগ রিলিজ হওয়া, এবং এই এগটা রিলিজ হলেই তারপর তো স্পার্ম গিয়ে সেটাকে ফার্টিলাইজ করবে। তাহলে ওভুলেশন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট আসছে কি হেলদি টিউবাল ফ্যাক্টর। হেলদি টিউবাল ফ্যাক্টর মিনস, এইটা তো আমরা যদি ভাবি এটা ইউটেরাস, আর এটা তো ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে গেল ফ্যালোপিয়ান টিউব, এটা ফ্যালোপিয়ান টিউব। তো ফার্টিলাইজেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই এই এখানে হচ্ছে, মানে ইউট্রাইন টিউবের মধ্যে হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে, এবং ফার্টিলাইজেশন হওয়ার পরে সেটা ফ্যালোপিয়ান টিউব হয়ে ইউট্রাইন ক্যাভিটিতে আসছে এবং ক্যাভিটিতে এসে ইমপ্ল্যান্টেশন হয়। তো তাহলে এখানে যদি ইমপ্লিমেন্টেশন হলো, তো তাহলে এখানে যদি টিউবালে যদি কোনো রকম কোনো অবস্ট্রাকশান থাকে বা টিউবালে যদি কোনো ইনফেকশান থাকে, টিউবে ইনফেকশান থাকলে সেখানে ফার্টিলাইজেশন হবে না, কারণ আমরা জানি যে ফার্টিলাইজেশনটাই টিউবেই হচ্ছে। তো তাহলে হেলদি টিউবাল ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট ফার্টিলাইজেশনের জন্য এবং কনসেপশানের জন্য। নেক্সট আসছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনও হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উইদাউট ফার্টিলাইজেশন কনসেপশন ইজ ইম্পসিবল। এবং তাহলে কি একটা হেলদি স্পার্মকে অবশ্যই এগে ফার্টিলাইজ করতে হবে, এবং ফার্টিলাইজ হওয়ার পরেই তারপরে হচ্ছে যে কনসেপশন হবে। তো এটা গেল ফার্টিলাইজেশন। নেক্সট আসছে যে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন অলসো ইম্পর্টেন্ট বিকজ উইদাউট ইমপ্লিমেন্টেশন দ্য কন্টিনিউশন অফ দ্য প্রেগনেন্সি ইজ ইম্পসিবল। ফার্টিলাইজেশন হলো, সমস্ত কিছু হলো, কিন্তু ইমপ্লিমেন্টেশন হলো না, তাহলে তো মিসক্যারেজ হয়ে যাবে, সেখানে কিন্তু কন্টিনিউ হবে না প্রেগনেন্সি। তো এটা যদি ইউটেরাস হয়, তো এখানটাতে ধরো ইমপ্লিমেন্টেশন হলো, তাহলে ফার্টিলাইজেশনের পরে এমব্রায়ো, ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশনের পর এমব্রায়ো 3 থেকে 4 ডেজ পর, 3 থেকে 4 দিন পরে ইউট্রাইন টিউব থেকে ইউট্রাইন ক্যাভিটিতে আসছে, এবং সেই এমব্রায়ো ইউট্রাইন ক্যাভিটিতে এসে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এবং ইউট্রাইন ক্যাভিটিতে বা এন্ডোমেট্রিয়ামে ইমপ্লিমেন্টেড হচ্ছে, এবং ইমপ্লিমেন্টেড হলে তারপরেই হচ্ছে যে প্রেগনেন্সি কন্টিনিউ হবে। তাহলে ইমপ্লিমেন্টেশনটাও ভীষণ ইম্পর্টেন্ট, এবং ইমপ্লিমেন্টেশনেরও কয়েকটা ফ্যাক্টর আছে। যদি ইউট্রাইন ক্যাভিটিতে যদি এরকম পলিপ হয়ে থাকে বা ফাইব্রয়েড ইউটেরাস হয়ে থাকে, মানে এরকম টিস্যু ফর্মেশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো এমব্রায়োটা ভালোভাবে ইমপ্ল্যান্ট হতে পারবে না, তো তাহলে সেক্ষেত্রেও ইনফার্টিলিটি আসতে পারে। তো এই গেল আমাদের ফ্যাক্টর এসেন্সিয়াল ফর কনসেপশন। তো আমরা যদি দেখতে পাই যে কী কী ফ্যাক্টর নর্মাল কনসেপশানে লাগছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফ্যাক্টরগুলো না থাকলে ইনফার্টিলিটি হতে পারে। কজগুলো আইডেন্টিফাই করা ইজি হবে। নেক্সট, দ্য কজেস অফ ইনফার্টিলিটি। তো প্রথমেই দেখবো যে মেল কজগুলো। মেল কজের মধ্যে 3টে ভাগে ভাগ করা হয়েছে মেল কজগুলোকে। প্রি-টেস্টিকিউলার কজ, টেস্টিকিউলার কজ অ্যান্ড পোস্ট টেস্টিকিউলার কজ, এই 3টে ভাগে ভাগ করা হয়েছে মেল কজগুলোকে। প্রথমেই আসছে যে প্রি-টেস্টিকিউলার কজ। প্রি-টেস্টিকিউলার কজের মধ্যে জেনেটিক্সে কী করছে, 47XXY। 47XXYকে আবার বলা হয় যে ক্লাইনফিল্ডার সিনড্রোম। এই সিমটমে কি দেখা যায় যে ইনবর্ন থেকে কোনো মেল চাইল্ড, বয় চাইল্ড, মানে ছেলের মধ্যে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকছে। নর্মাল কি হয়, XY হয় বয় চাইল্ডদের, কিন্তু তাদের ক্ষেত্রে XXY মানে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা থাকছে, এবং এটাকে বলা হয় যে ক্লাইনফিল্ডার সিনড্রোম। এবং এর ক্ষেত্রে হচ্ছে ইনফার্টিলিটি আসতে পারে, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ইনফার্টিলিটি। মানে ক্লাইনফিল্ডারটা হচ্ছে একদম ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ মেল ইনফার্টিলিটির জন্য, মানে মেল কজের ক্ষেত্রে। নেক্সট আসছে যে সিঙ্গেল জিন মিউটেশন। সিঙ্গেল জিন মিউটেশন যদি হয় সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। নেক্সট, ওয়াই ক্রোমোজোম ডিলেশন। তো আসছে যে ওয়াই ক্রোমোজোম ডিলেশন। ওয়াই ক্রোমোজোম ডিলেশনে মেনলি কী হয় যে AGF রিজিয়ানে
AZF রেজিয়ানে ওয়াই ক্রোমোজোম ডিলেশন হয়ে যায়, মানে জিনগুলো রিমুভ হতে থাকে। তো তাহলে সেভারেল জিন রিমুভ হতে থাকে AGF রিজিয়ানে। এবং সেভারেল জিন রিমুভ হওয়ার জন্য কি হয় যে জিন মেটেরিয়ালগুলো যেহেতু রিমুভ হয়ে যাচ্ছে, তার ফলে কি হয় যে প্রোটেকশন হয়, মানে প্রিভেনশন অফ প্রোডাকশন অফ প্রোটিন নিডেড ফর দ্য স্পার্ম সেল ডেভেলপমেন্ট। মানে AGF রিজিয়ানে এই ওয়াই ক্রোমোজোম ডিলেশনের জন্য সেভারেল জিনগুলো রিমুভ হয়ে যায়, এবং এই সেভারেল জিনগুলো রিমুভ হয়ে যায় বলে যে প্রোটিনটা প্রোডাকশান হয় স্পার্ম সেল ডেভেলপমেন্টের জন্য, মানে একটা স্পার্ম সেল ডেভেলপমেন্টের জন্য যে প্রোটিনটা রিকোয়ার করে, সেই প্রোটিনটাই তৈরি হয় না ওয়াই ক্রোমোজোম ডিলেশনে। তাহলে আমরা কি দেখলাম যে ওয়াই ক্রোমোজোম ডিলেশনে কি হচ্ছে, একটা স্পার্ম সেল ডেভেলপমেন্টের জন্য যে প্রোটিনটা দরকার হয় সেই প্রোটিনটা প্রডিউসই হয় না। কেন প্রডিউস হয় না? AGF রিজিয়ানে সেভারেল জিনগুলো রিমুভ হতে থাকে। তো সেই কারণেই হচ্ছে যে ইনফার্টিলিটি আসে, কারণ স্পার্ম যদি ডেভেলপ না হয়, স্পার্ম সেলগুলো ডেভেলপ না হলে সেখানে হেলদি স্পার্ম থাকছে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে ওয়াই ক্রোমোজোম ডিলেশনে ইনফার্টিলিটি আসে। এটা হচ্ছে যে ওয়ান অফ দ্য কমন কজ অফ ইনফার্টিলিটি ইন মেল। এবার আছে যে এন্ডোক্রাইনে কি হতে পারে? এন্ডোক্রাইন মানে হরমোনাল ফ্যাক্টর, মানে একটা মেলের শরীরে কী হরমোনাল ফ্যাক্টর হলে ইনফার্টিলিটি হতে পারে। সেটা কি? ওবেসিটি থাকলে অনেক সময় ইনফার্টিলিটি হতে পারে। থাইরয়েড ডিসফাংশন, থাইরয়েড হরমোনের ডিসফাংশন যদি হয়। গোনাডোট্রপিক ডেফিসিয়েন্সি, মানে গোনাডোট্রপিক হরমোনের যদি শরীরে ডেফিসিয়েন্সি থাকে সেখানেও ইনফার্টিলিটি হতে পারে। হাইপার প্রোল্যাক্টেমিয়া। তারপর আছে যে সাইকোসেক্সুয়ালের মধ্যে কী পড়ছে? যে ইজেকটাইল ডিসফাংশন। এবং সাইকোসেক্সুয়ালের মধ্যে যে সেক্সুয়াল হ্যাবিটটাও পড়ে। সেক্সুয়াল হ্যাবিটে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেখানে যদি প্রপার সেক্সুয়াল হ্যাবিট না হয়, সেক্ষেত্রেও হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। এবার সাইকোসেক্সুয়ালের মধ্যে ফার্স্টেই কী পড়ছে? যে ইজেকটাইল ডিসফাংশন। ইজেকটাইল ডিসফাংশন যদি হয়, মানে আমরা আগে কি দেখলাম যে নর্মাল ফ্যাক্টরের মধ্যে কি পড়ছে, যে স্পার্মের হাই ডিপোজিট হতে হবে সার্ভিক্স এরিয়ায়, মানে যদি একটা সার্ভিক্স যদি হয়, তো এইখানে হচ্ছে যে স্পার্ম ডিপোজিটটা হাই হতে হবে। তো যদি কারো ইজেকটাইল ডিসফাংশন হয়, তো তাহলে স্পার্ম ডিপোজিট না হলে ইনফার্টিলিটি হতে পারে। ইম্পোটেন্স হতে পারে। ইম্পোটেন্স মিন্স মেলস ইনএবিলিটি টু অর্গাজম অর ইরেকশন, দিস ইজ ইম্পোটেন্স। তো যারা ইম্পোটেন্স তাদের ক্ষেত্রেও হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। এবার আছে যে ড্রাগসের কি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আর অ্যান্টিসাইকোটিক্স ড্রাগ। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আর অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর ভীষণ সাইড এফেক্টস থাকে। অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর সাইড এফেক্টসে হয় লিবিডো হয়ে যায়, মানে সেক্সুয়াল ডিজায়ার কমে যায়, বা একটা সিমেনের স্পার্ম কাউন্ট কমে যায়, বা হেলদি স্পার্ম কাউন্ট খুব কমে যায়। তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। নেক্সট আসছে যে টেস্টিকিউলারে কি আসছে? যে ইমিউনোলজিক্যাল, কোনো রকম কোনো ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর কাজ করলে, মানে ইমিউনোলজিক্যাল কোনো সারা শরীরে ফ্যাক্টর কাজ করলে সেখানে হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। নেক্সট আসছে টক্সিন মানে যদি ড্রাগ অ্যাবিউজ, স্মোকিং, অ্যালকোহল প্রচুর করে, মানে সে একজন নেশাগ্রস্ত মানুষ, তার অ্যালকোহল, ড্রাগ এই সমস্ততে সবসময় হয়ে থাকে, তো সেক্ষেত্রেও হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। কারণ অ্যালকোহল এই সমস্ত কিছু সাইড এফেক্টে হেলদি স্পার্ম কাউন্ট নাও হতে পারে, তার জন্য ইনফার্টিলিটি হতে পারে। নেক্সট আছে ইনফেকশন মানে মাম্পস, অর্চাইটিস এই সমস্ত ইনফেকশন যদি হয়, তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে, কারণ হেলদি স্পার্ম কাউন্ট নাও হতে পারে। এবার সার্টোলি সেল অনলি সিনড্রোমে কী হয়? যে অ্যাবসেন্স অফ স্পার্ম ইন ইজাকুলেটেড ফ্লুইড, মানে ইজাকুলেটেড যে ফ্লুইডটা থাকছে তাতে অ্যাবসেন্স অফ স্পার্ম, সেখানে স্পার্ম কাউন্টই থাকে না, তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হবে। কারণ যদি স্পার্মই না থাকে, তো তাহলে কে ফার্টিলাইজ করবে এগুকে? তো এটা গেল সার্টোলি সেল অনলি সিনড্রোম। নেক্সট আসছে যে ভেরিকোসেল মানে কি? যে স্ক্রোটাম ভেরিকোজ ভেন, মানে স্ক্রোটামে ভেরিকোজ ভেন হলে তাকে ভেরিকোসেল বলে। মানে ভেরিকোসেল তাহলে কি হলো? এনলার্জমেন্ট অফ দ্য ভেরিকোজ ভেন অফ দ্য উইদিন স্ক্রোটাম, মানে ভেরিকোসেল তাহলে কি হলো? এনলার্জমেন্ট অফ দ্য ভেরিকোজ ভেন উইদিন স্ক্রোটাম। তো এক্ষেত্রেও হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। এবার আছে যে প্রাইমারি টেস্টিকিউলার ফেলিওর।
প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর হলে ডিক্লাইন টেস্টোস্টেরন প্রোডাকশান বা টেস্টোস্টেরন সিক্রেশন। প্রাইমারি টেস্টিকুলার ফেলিওর হলে টেস্টোস্টেরন সিক্রেশনটা কমে যায়, সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। নেক্সট আসছে যে ইমোটাইল সিলিয়া। ইমোটাইল সিলিয়ার ক্ষেত্রে কী হয়, ইমোটাইল স্পার্মাটোজোয়া অফ নর্মাল মরফোলজি ইন সিমেন অ্যানালাইসিস। ইমোটাইল সিলিয়াতে দেখা যায় যে সিমেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে কোনো মেলের সিমেন নিয়ে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে সেখানে ইমোটাইল স্পার্মাটোজোয়া, মানে যে স্পার্মগুলো আসছে তারা ইমোটাইল, তাদের মোটিলিটি নেই। স্পার্মগুলো সার্ভিক্সে ডিপোজিট হচ্ছে, কিন্তু সেই স্পার্মগুলো মুভ হয়ে টিউবে যাচ্ছে না। তো সেখানে হচ্ছে তাহলে তো যদি স্পার্ম যদি সার্ভিক্সেই থেকে গেল, সে যদি টিউবে না যায় তাহলে তো সে ফার্টিলাইজ করতে পারবে না এগকে। কারণ বারবার বলছি যে ফার্টিলাইজেশন কোথায় হচ্ছে, টিউবের অ্যাম্পুলাতে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। তো তাহলে ওই মুভমেন্ট যদি স্পার্মের না হয় তো সেক্ষেত্রেও ফার্টিলাইজেশন হবে না। নেক্সট আসছে যে পোস্ট টেস্টিকুলারে কি আসছে যে কনজেনিটাল কি সিস্টিক ফিব্রোসিস। সিস্টিক ফিব্রোসিস হচ্ছে একটা কনজেনিটাল প্রবলেম, যেখানে হচ্ছে যে সারা শরীরে সারা শরীরের সুইট গ্ল্যান্ড বা মিউকাস সিক্রেশন গ্ল্যান্ড, এই সমস্ত গ্ল্যান্ডগুলোর উপর প্রভাব পড়ে, এবং সেক্ষেত্রে কি একটা থিক মিউকাস সারা শরীর থেকে বের হয়, মানে সিস্টিক ফিব্রোসিসে। এবং এই থিক মিউকাসগুলো বেরোনোর ফলে কি হয় যে সারা শরীরের ডাকগুলো ব্লক হয়ে যায়, এবং সেরকমই টেস্টিসের ডাক ব্লক হয়ে যায়, এবং তার ফলে কি হয়, টেস্টিস থেকে স্পার্ম ইউরেথ্রাতে আসে না, এবং টেস্টিস থেকে স্পার্ম ইউরেথ্রাতে না এলে তাহলে ইজাকুলেটেড ফ্লুইডের মধ্যে, ইজাকুলেটেড সিমেনের মধ্যে কোনো রকম কোনো স্পার্ম থাকছে না। তো তাহলে এটা গেল সিস্টিক ফিব্রোসিস। এটা হচ্ছে একটা ইনহেরিটেড ডিজিজ, মানে কনজেনিটাল ডিজিজ, যেটা একটা মেল চাইল্ড ইনহেরিটেন্স মানে জন্ম থেকেই পায়, এবং তাতে কী হয়, তাদের শরীরে ঠিক মিউকাস সিক্রেশন হয়। এবার আছে ইয়ং সিনড্রোম। এটাও হচ্ছে ইয়ং সিনড্রোমের ক্ষেত্রে ইয়ং সিনড্রোম ট্রায়েড আছে, মানে ইয়ং সিনড্রোম ট্রায়েড বলে একটা টার্ম আছে। ইয়ং সিনড্রোমও একটা কনজেনিটাল রোগ, সেখানে হচ্ছে যে ইয়ং সিনড্রোম হলে 3টে রোগ একসাথে হয়, লাংসের আর ইনফার্টিলিটি, এবং একেও অন্যভাবে বলা হয় সাইনাসাইটিস ইনফার্টিলিটি। ইয়ং সিনড্রোমকে কী বলা হয়, সাইনাসাইটিস ইনফার্টিলিটি। এবার আসছে যে অ্যাকোয়ার্ড ইনফেকশান। যদি টিউবারকিউলোসিস, গনোরিয়া, এই সমস্ত ইনফেকশানগুলো থাকে তো সেক্ষেত্রেও হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। কারণ টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া হয় তাদেরও সাইড এফেক্ট থাকে, লিবিডো, সেক্সুয়াল ডিজায়ার কমে যায়, স্পার্ম কাউন্ট কমে যায়। এবার আসছে যে সার্জিক্যাল কি ভ্যাসেক্টমি যদি করে দেওয়া হয়, তো ভ্যাসেক্টমি করলে অবশ্যই ডাক্ট অপারেশন করা হয়, এবং তো সেক্ষেত্রে অবশ্যই কনসেপশান আসবে না, যেহেতু ডাক্টটাকেই ব্লক করা হচ্ছে। এবার আসছে যে হার্নিওর‍্যাফিতেও করলেও ইনফার্টিলিটি হওয়ার চান্স থাকছে। এবং আদার্সের মধ্যে কি পড়ছে যে বাওয়েল নেক অপারেশন। যদি কোনো বাওয়েল নেক অপারেশন হয় এবং বাওয়েল নেক অপারেশন হতে গিয়ে ইউরেথ্রাতে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে বা ইউরেথ্রা ইনজিওরি হয়েছে, তো সেক্ষেত্রে তাহলে কী হবে যে স্পার্ম ইউরেথ্রার মাধ্যমে ইজেক্টাইল ফ্লুইডে আসবে না, তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। নেক্সট আসছে হাইপোস্পেডিয়াস কি, হাইপোস্পেডিয়াস হচ্ছে একটা কনজেনিটাল ডিজিজ, যেটা হচ্ছে যে অ্যাট বার্থে থাকছে, এবং সেটাতে কি হয় যে ইউরেথ্রার যে ওপেনিংটা সেটা টিপ অফ দ্য পেনিসে না হয়ে নিচের দিকে হয়, উপর দিকে হয়, মানে টিপ অফ দ্য পেনিসে না হয়ে তার আপার সাইডে হচ্ছে ইউরেথ্রার ওপেনিং হয়। এবার তাহলে আপার সাইডে ইউরেথ্রার ওপেনিং হলে তো তাহলে ইজেকশান ঠিকঠাক হবে না, ইজাকুলেটেড ফ্লুইডটা ঠিক একদম প্রপার সার্ভিক্সে পড়বে না, তার সেই জন্য হাইপোস্পেডিয়াসে ইনফার্টিলিটি আসতে পারে। তো হাইপোস্পেডিয়াস মেনলি ছোটোবেলাতেই অপারেশন হয়ে যায়, যেটা ইউরেথ্রোপ্লাস্টি, এবং ইউরেথ্রোপ্লাস্টি অপারেশন হয়ে গেলে আর ভবিষ্যতে বা ইন ফিউচার ইনফার্টিলিটি বা অ্যাডাল্টহুডে ইনফার্টিলিটি আসে না। এবার আসছে যে ইজাকুলেশন ফেলিওর। যদি কারোর ইজাকুলেশন ফেলিওর হয় তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। তারপর আনডিসেন্ডেড টেস্টিস মানে কি, যখন 1 or 2 টেস্টিসটা অ্যাবডোমেনেই থেকে যায়, সেটা নিচে গিয়ে মুভ হয়ে ব্যাগ অফ স্কিন থাকে পেনিসের পিছন দিকে, সেখানে আসছে না, স্ক্রোটামটা অ্যাবডোমেনেই থেকে যাচ্ছে। এটা মেনলি ওই প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে দেখা যায়। প্রিম্যাচিওর বেবিরা আনডিসেন্ডেড টেস্টিস নিয়ে জন্মায়,
তাদের ওই 6 মাস থেকে 8 মাসের মধ্যে একটা ওটি করা হয়, দিয়ে ওটা ঠিক হয়ে যায়, আনডিসেন্ডেড টেস্টিস ঠিক হয়ে যায়। তো ওই হাইপোস্পেডিয়াস আর আনডিসেন্ডেড টেস্টিস যদি ছোটোবেলাতে অপারেশন করে নেওয়া হয় তো তাহলে ইন ফিউচার বড়োবেলায় তাদের ইনফার্টিলিটির কোনো সমস্যা থাকবে না। তো এই গেল আমাদের মেল কজ অফ ইনফার্টিলিটি। তো এবার আমরা দেখব যে ফিমেল কজ অফ ইনফার্টিলিটির ক্ষেত্রে যে ফিমেলরা কতটুকু রেসপন্সিবল এবং ফিমেলদের কী কী কারণে মানে কী কী প্রবলেম হলে কী কী ফ্যাক্টরের প্রবলেম হলে ইনফার্টিলিটি হতে পারে সেটা এবার দেখব। তো এটা আমি একটা ইউটেরাসের ছবি আঁকার চেষ্টা করেছি, মানে আমার ছবি ভীষণ বাজে এঁকেছি। যাই হোক, তোমরা যখন এক্সামের খাতায় লিখবে তোমরা এইভাবেই ছবি এঁকে এইভাবে আইডেন্টিফাই করবে, জিনিসটা আরও সুন্দর হবে। তো প্রথমেই হচ্ছে যে পেলভিক ফ্যাক্টর কি বলছে, টিউবাল অ্যান্ড পেরিটোনিয়াল অ্যাডহেশনস, মানে টিউবাল বা পেরিটোনিয়াল এরিয়াতে যদি কোনো অ্যাডহেশনস থাকে তো সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। এল্ডারলি উইমেন 35 বছরের উপরে এজ, সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। এবার হচ্ছে ইউটেরাইন ফ্যাক্টর মানে ইউটেরাসে যদি কোনো প্রবলেম হয়, মানে এই যে এরিয়াটাতে যদি কোনো প্রবলেম হয়। তো আমরা দেখলাম যে মানে আমরা এসেন্সিয়াল ফ্যাক্টরে কি দেখেছিলাম যে ইউটেরাসটা কী কাজে লাগছে, ইউটেরাসই হচ্ছে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, প্লাজেন্টার যে ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্লাজেন্টাটা, সেটাই ইউটেরাসের মধ্যেই হচ্ছে। তো প্লাজেন্টাতে যদি ইমপ্লিমেন্টেশন ফেলিওর হয়, মানে প্লাজেন্টা যদি ইউটেরাসের মধ্যে ভালোভাবে ইমপ্লিমেন্ট না হতে পারে, তাহলে ইউটেরাইন ফ্যাক্টরের মধ্যে কি থাকছে যে ফেলিওর ইমপ্লিমেন্টেশন মানে প্রপার ইমপ্লিমেন্ট হতে পারবে না এমব্রায়োটা। তো সেক্ষেত্রে কী কী কারণ হতে পারে, যে এন্ডোমেট্রিওসিস, মানে এই যে এন্ডোমেট্রিয়াম ওয়ালে যদি ইনফেকশন থাকে, ইনফেকশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম ওয়াল একটা কারণ। তারপরে হচ্ছে যে যদি ফাইব্রয়েড ইউটেরাস থাকে, মানে ইউটেরাসের মধ্যে বিভিন্ন ফাইব্রয়েড এরকম ছোটো ছোটো টিস্যু ফর্মেশন হয়ে থাকে বা টিউমার ফর্মেশন হয়ে থাকে, ফাইব্রয়েড ইউটেরাস হয়ে থাকে, তো সেক্ষেত্রেও খালি ইমপ্লিমেন্টেশনটা প্রপার হবে না, তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। তো তাহলে ইউটেরাইন ফ্যাক্টর হলো কী কী, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড ইউটেরাস আর কনজেনিটাল ম্যালফরমেশন মানে ইউটেরাসের মধ্যে কোনো কনজেনিটাল ম্যালফরমেশন আছে, যেমন সেপ্টেড ইউটেরাস হয়। সেপ্টেড ইউটেরাসের মানে কি, এই ইউটেরাসের মাঝখান থেকে একটা সেপ্টাম থাকে এবং দুটো ইউটেরাস পুরো এইভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে সেপ্টেড ইউটেরাস। তো এরকম যদি কোনো ইউটেরাসের ম্যালফরমেশন থাকে তো সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। এবার আসছে যে সার্ভাইকাল ফ্যাক্টর কি, ইউটেরাসের এই পার্টটা হচ্ছে সার্ভিক্স, ওপরের পার্টটা ইউটেরাসের এই যে পার্টটা এটা হচ্ছে সার্ভিক্স আমরা জানি। তো এই সার্ভিক্সে যদি কোনো ফ্যাক্টর মানে অ্যাবনর্মাল ফ্যাক্টর থাকে তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। তো আমরা এসেন্সিয়াল ফ্যাক্টরে কি পড়েছিলাম যে সার্ভিক্সের ভূমিকা কি, সার্ভিক্সের মধ্যেই হচ্ছে যে হাই ডিপোজিট অফ স্পার্ম হচ্ছে, এবং এই হাই স্পার্মগুলো এই সার্ভিক্স থেকে ইউটেরাইন ক্যাভিটি হয়ে বা ইউটেরাস ক্যাভিটি হয়ে এই ফ্যালোপিয়ান টিউবে আসছে। তো তাহলে এখানে সার্ভিক্সে কী হচ্ছে, হাই ডিপোজিট অফ স্পার্ম হচ্ছে। তো যদি এরকম হয় যে স্পার্ম এখানে ডিপোজিট হতেই পারলো না, মানে সার্ভিক্সে কোনো ইনফেকশান হয়ে আছে, তাহলে ইনএফেক্টিভ স্পার্ম পেনিট্রেশন মানে ক্রনিক সার্ভিসাইটিস, মানে এই সার্ভিক্সে ইনফেকশান হয়ে আছে, সার্ভিক্সে স্পার্ম ডিপোজিটই হতে পারলো না, তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। তারপর আছে কি ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর প্রেজেন্ট অফ অ্যান্টি স্পার্ম অ্যান্টিবডি, মানে সার্ভিক্সের মধ্যে এমন একটা অ্যান্টিবডি আছে যেটা হচ্ছে স্পার্ম এলেই স্পার্মকে ড্যামেজ করে দেবে, স্পার্মকে মেরে ফেলবে। মানে এই সার্ভিক্সে এমন কোনো মহিলার হয়তো এমন অ্যান্টিবডি থেকে গেল ইমিউনোলজিক্যাল, যে তারা স্পার্ম দেখলেই স্পার্মকে ফরেন বডি ভেবে আগে স্পার্মকে ড্যামেজ করবে। তো তাহলে সেরকম যদি প্রেজেন্স অফ অ্যান্টিবডি থাকে, কারণ যদি স্পার্ম যদি এখানেই ধ্বংস হয়ে যায় তাহলে সেই ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ফার্টিলাইজেশন কী করে করবে, তো সেক্ষেত্রেও হচ্ছে যে ইনফার্টিলিটি হতে পারে। এবার আসছে ওভারিয়ান ফ্যাক্টর। তো ওভারিয়ান ফ্যাক্টরটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওভারি থেকেই হচ্ছে ওভাম রিলিজ হবে, ওভারি থেকে এগ রিলিজ হবে এবং এগ এসে তারপর ফার্টিলাইজেশন হবে। তো যদি ওভারিতে যদি ওভাম বা এগ রিলিজ না হয় তো তাহলে ফার্টিলাইজেশন হবে না। তো তাহলে কি ডিসওভুলেটারি মানে ওভুলেশন যদি না হয়, তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয়, পিসিওসিস সমস্যা যদি থাকে, অ্যানোভলিউশন যদি হয়, বা কর্পাস লুটিয়ান ইনসাফিসিয়েন্সি, কারণ আমরা জানি যে প্রাইমারি ফলিকলগুলো ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকল হয়, এখানে অনেকগুলো ফলিকল থাকে, এই ওভারের মধ্যে বিভিন্ন ফলিকল থাকে, এই ফলিকলগুলো ম্যাচিওর হয় এবং একটা ফলিকল ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকল হয় এবং সেখান থেকে ওভাম রিলিজ হয়ে সেটা এই টিউবে আসছে।
তো তাহলে যদি কর্পাস লুটিয়াম ইনসাফিসিয়েন্সি হয় তো সেক্ষেত্রেও ইনফার্টিলিটি হতে পারে। এবার আসছে যে টিউবাল ফ্যাক্টর। তো আমরা কি দেখেছি যে টিউবের মধ্যেই হচ্ছে স্পার্ম আসছে, এসে এখানেই ফার্টিলাইজেশন হচ্ছে। তো যদি টিউবে কোনো অ্যাডিশন থাকছে বা টিউবে যদি কোনো ইনফেকশান থাকছে, টিউবের টেম্পারেচার অনেকটা হাই থাকছে, টিউবে ইনফেকশান থাকছে, তো তাহলে সেক্ষেত্রে এখানে ফার্টিলাইজেশন হবে না, তো সেক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। তো এটা গেল টিউবাল ফ্যাক্টর। তো তাহলে আমরা কি দেখলাম, ফিমেল কজটা যদি আমরা দেখি আরেকবার রিপিট করি তাহলে কি দেখলাম, পেলভিক ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর, সার্ভাইকাল ফ্যাক্টর, ওভারিয়ান ফ্যাক্টর, টিউবাল ফ্যাক্টর। তো আমরা যদি ইনফার্টিলিটির ফিমেল কজটা দেখি সেটা বোঝা খুব ইজি হবে, কারণ আমরা এই ইউটেরাসকে ছবির মতো যদি মনে ভেবে নিই এবং নর্মাল নর্মাল কীভাবে প্রেগনেন্সি আসছে সেটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারি, তারপর সেই অ্যাবনর্মালিটিগুলো খুব ভালোভাবে আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো। তো এটা গেল যে ফিমেল কজ অফ ইনফার্টিলিটি। তো এবার আলোচনা করবো যে ডায়াগনোসিস অফ ইনফার্টিলিটি, মানে ইনফার্টিলিটির ক্ষেত্রে কী কী ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। তো যদি কোনো কাপল ইনফার্টিলিটিতে মানে সাফার করছে, তখন তো বোথ মেল অ্যান্ড ফিমেল মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথেরই হচ্ছে যে ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। তো ফার্স্টে করে যে মেলদের কী কী ইনভেস্টিগেশন করা হয়ে থাকে, প্রথমেই হচ্ছে যে হিস্ট্রি টেকিং, ভীষণ ভালোভাবে হিস্ট্রি টেকিং করতে হয়, কাউন্সিলিং করতে হয় যে কতদিন বিয়ে হয়েছে, তারপরে কত বোথ পার্টনারের এজ কত, বা সেক্সুয়াল হ্যাবিটটা কী, বা কী কী প্রেফারেন্স করে, বা কোনো ড্রাগ অ্যাবিউজ বা অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি আছে কি, মানে সমস্ত কিছু হিস্ট্রিটা ভীষণ ভালোভাবে কালেক্ট করতে হয়। নেক্সট কাউন্সিলিং করতে হয়। তারপরে হচ্ছে কি কাউন্সিলিং করা হয় এবং তাছাড়া হচ্ছে যে সিমেন টেস্ট করা হয়, সিমেন অ্যানালাইসিস করে দেখা হয় যে ইজাকুলেটেড ফ্লুইডের মধ্যে কতটা পরিমাণে হেলদি স্পার্ম আছে সেটা দেখা হয়, বা কোনো ব্লকেজ আছে কি সেটা দেখা হয়, টেস্টিকুলার বায়োপসি করা হয় এবং হরমোনাল বিভিন্ন টেস্ট করা হয় যে সারা শরীরে কোনো হরমোনাল কোনো প্রবলেম আছে কি, এবং ইমেজিং টেস্ট করা হয়ে থাকে। তো এগুলো গেল যে মেন টেস্টিং, মেন ইনভেস্টিগেশনসগুলো। এবার আছে যে ফিমেল ইনভেস্টিগেশনগুলো। ফিমেল ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেরকম যে ভালোভাবে হিস্ট্রি টেকিং করতে হয় যে ফিমেলের এজ কত, এক্স্যাক্ট এজ কত, বা মেনস্ট্রুয়েশনের কোনো প্রবলেম হয় কি, বা মেনস্ট্রুয়েশন সাইকেলটা কীরকম হয়, বা বোথ পার্টনারের সেক্সুয়াল হ্যাবিটের প্রেফারেন্স কী, বা কোনো ড্রাগ অ্যাবিউজ আছে কি, বা কোনো চাইল্ডহুড কোনো প্রবলেম আছে কি, বা কোনো হিস্ট্রি আছে কি, সেই সমস্ত কিছু হিস্ট্রি ভালোভাবে কালেক্ট করতে হয়। তারপরে ফিমেলদের ক্ষেত্রে হরমোনাল টেস্ট করা হয়, ইমেজিং টেস্ট করা হয়, এবং ফিমেলদের ক্ষেত্রে সবথেকে একটা টেস্ট করা হয় যে টিউবাল ব্লক আছে দেখার জন্য, যেটা হচ্ছে যে হিস্টেরোস্যালপিনজিওগ্রাফি, এবং এই টেস্টের মাধ্যমে দেখা হয় যে দুটো টিউবে ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লকেজ থাকছে কি, এবং ইমেজিং টেস্ট তো করা হয়েই থাকে, এবং ইউএসজি করে দেখা হয় যে কোনো ইউটেরাসে পলি বা ফাইব্রয়েড ইউটেরাস আছে কি, সেই সমস্ত কিছু আইডেন্টিফাই করা হয়ে থাকে, বা ওভুলেশন টেস্ট করা হয় যে ওভুলেশনটা প্রপার টাইমে হচ্ছে কি, বা হেলদি ওভামটা ওভারি টেস্টিং করা হয়ে থাকে যে হেলদি ওভামটা রিলিজ হয় কি। তো এগুলো হচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রেও এই ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। এবার আসবো যে ম্যানেজমেন্ট, ইনফার্টিলিটির ম্যানেজমেন্ট। ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট ইজ হাইলি এক্সপেন্সিভ, মানে ইনফার্টিলিটির যে ট্রিটমেন্টটা প্রচুর এক্সপেন্সিভ হয়, এবং নট অনলি এক্সপেন্সিভ, ইট রিকোয়ার্স হাই সাইকোলজিক্যাল অ্যান্ড টাইম কমিটমেন্ট, একটা সাইকোলজিক্যাল ফিজিক্যাল টাইম কমিটমেন্ট আছে, কারণ ইনফার্টিলিটির ট্রিটমেন্টটা আসলে কি এক্সপিরিয়েন্স মানে বিভিন্ন কী বলবো এক্সপিরিয়েন্স করা হয়ে থাকে, মানে এটা হচ্ছে না এটা এরকম করে এক্সপিরিয়েন্স করা থাকে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল প্রচুর টাইম কমিটমেন্ট করা হয়ে থাকে এই ইনফার্টিলিটির ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবার ইনফার্টিলিটির ট্রিটমেন্ট কিছু কিছু জিনিসের ওপর ফোকাস করে ইনফার্টিলিটির ট্রিটমেন্ট করা হয়, যেমন কজেস অফ ইনফার্টিলিটি, মানে ইনফার্টিলিটির কজটা আগে আইডেন্টিফাই করা হয়, তারপর ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। নেক্সট হচ্ছে যে এজ অফ দ্য বোথ পার্টনারদের এজ কত, যদি এজ ওল্ডার মানে হাই মানে কী বলবো বেশি বয়সের থেকে অ্যাভাব 30 এজ থাকে, তো তখন যত তাড়াতাড়ি সম্ভব ফার্টিলাইজেশন হয় বা প্রেগনেন্সি হয় সেটা দেখা হয়। যদি হাতে অনেক সময় থাকে, মানে যদি 22-23 বছর হয়, তো তখন ট্রাই করা হয়, বিভিন্ন এক্সপিরিয়েন্স করে ট্রাই করা হয় যদি প্রেগনেন্সি আসে অন্যভাবে। তো
এই সমস্ত কজ থাকে। তারপর আর কি কজ থাকে যে তাদের সেক্সুয়াল যে প্রেফারেন্স বা তাদের যে হ্যাবিটটা সেগুলোর ওপরও ইনফার্টিলিটির ট্রিটমেন্টটা ডিপেন্ড করে থাকে। তো এখানেও ট্রিটমেন্টটা মেল আর ফিমেল বোধভাবে ভাগ করা হয়েছে। মেলদের ক্ষেত্রে মেল কজ হলে মেলদের আলাদা ট্রিটমেন্ট এবং ফিমেল কজ হলে ফিমেলদের আলাদা ট্রিটমেন্ট। তো প্রথমে আছে মেল ট্রিটমেন্ট। মেল ট্রিটমেন্টটা মেনলি ফোকাস করা হয় কিসের ওপর, যে হেলদি স্পার্ম কাউন্ট ডেভেলপের জন্য বা যদি কোনো ইজাকুলেশন ফেলিওর হয় বা ইজাকুলেশন প্রবলেম হয় তো সেটার ডেভেলপমেন্টের জন্য। প্রথমেই কি মেল ফ্যাক্টরে কি কাজ করছে সেটা হচ্ছে যে হ্যাবিট, মানে মেল হ্যাবিট বা বিহেভিয়ার চেঞ্জ করা। বিভিন্ন সার্টেন বিহেভিয়ারগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন যদি কেউ ড্রাগ অ্যালকোহল কনজামশান করে, পুরো একদম প্রচুর অ্যালকোহল কনজামশান করে, তো সেই সমস্ত মানে বিহেভিয়ারগুলো অ্যাভয়েড করতে হবে। টক্সিন অ্যাভয়েড করতে হবে এবং যদি কোনো মেডিকেশান নেয় এবং সেই মেডিকেশানের সাইড এফেক্টে ইনফার্টিলিটি হচ্ছে তো তাহলে সেই সার্টেন মেডিকেশানগুলো অ্যাভয়েড করতে হবে। এবং ভলিউম ফ্রিকোয়েন্সি অফ সেক্সুয়াল হ্যাবিট ক্যান রেজ দ্য চান্স অফ প্রেগনেন্সি। এটা গেল যে সার্টেন বিহেভিয়ার। নেক্সট আসছে কি মেডিকেশান। কিছু কিছু মেডিকেশান আছে যেগুলোর মধ্যে কি করা হয় যে মানে ইজাকুলেটেড ফ্লুইডের মধ্যে যে স্পার্মটা থাকছে সেই স্পার্মটার মানে স্পার্ম কাউন্টটা বৃদ্ধি করার চেষ্টা করা হয় বা স্পার্ম প্রোডাকশান বা টেস্টিকিউলার প্রোডাকশান বৃদ্ধির জন্য সার্টেন মেডিকেশান ইউজ করা হয়ে থাকে। নেক্সট আছে যে সার্জারি। সার্জারি কি, যদি হাইপোস্পেডিয়াস থাকে বা আনডিসেন্ডেড টেস্টিস থাকে বা ভেরিকোসেলি থাকে তো সেক্ষেত্রে সার্জারি করে যে স্পার্ম ব্লকেজটা হয় সেই স্পার্ম ব্লকেজটা রেস্টোর করা যায় এবং তারপরে কিন্তু প্রেগনেন্সি আসে। যদি কোনো এই ব্লকের কারণে যদি ইনফার্টিলিটি হয়। নেক্সট আসছে যে স্পার্ম রেট্রাইভাল টেকনিক। স্পার্ম রেট্রাইভাল টেকনিক কখন ইউজ করা হয়, যখন ইজাকুলেটেড ফ্লুইডের মধ্যে বা ইজাকুলেটেড সিমেনের মধ্যে কোনোরকম কোনো স্পার্ম মানে হেলদি স্পার্ম থাকে না, তখন এই স্পার্ম রেট্রাইভাল থেরাপিটা ইউজ করা হয়ে থাকে। স্পার্ম রেট্রাইভাল থেরাপিতে কী করা হয় বা ইজাকুলেশন ফেলিওর যখন হয় তখন এই স্পার্ম রেট্রাইভাল থেরাপি ইউজ করা হয়। এবং স্পার্ম রেট্রাইভাল থেরাপিতে কী করা হয় যে রিপ্রোডাক্টিভ ট্রাক্ট থেকে স্পার্মটা কালেক্ট করা হয়। যখন মানে ইজাকুলেটরি ফ্লুইড থেকে পাওয়া যাচ্ছে না স্পার্মটা তখন কী করা হয় যে মানে কোনো রিপ্রোডাক্টিভ ট্রাক্ট থেকে স্পার্মটা কালেক্ট করা হয়। এবং এটা কখন কখন হয়, আইভিএফ এর ক্ষেত্রে কালেক্ট করা হয় বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এই সমস্ত প্রসিডিওর ক্ষেত্রেই স্পার্ম রেট্রাইভাল করা হয়ে থাকে। এবার আছে যে ফিমেলের ট্রিটমেন্ট। ফিমেলের ট্রিটমেন্টটাও হচ্ছে সেইভাবে যে ফিমেল কজের ওপর জোর দেওয়া হয়, যে ফিমেল কী কারণে হচ্ছে সেটার ওপর জোর দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। প্রথমেই আছে যে মেডিকেশান। কিছু কিছু সার্টেন মেডিকেশান থাকে যেমন মেটফর্মিন, গোনাডোট্রপিন, ব্রোমিক্রিপ্টাইন, ক্ল্যাম্পাইন সাইট্রেট, এই সমস্ত মেডিকেশানগুলো ওভুলেশনকে স্টিমুলেট করে। মানে যদি কারোর ওভুলেটারি প্রবলেম থাকে বা ওভুলেটারি ডিসঅর্ডার হয়, ওভাম রিলিজ ঠিকঠাক হয় না, তো তাহলে এই সমস্ত মেডিকেশানগুলো ওভুলেশনকে স্টিমুলেট করে এবং প্রপার টাইমে সাইক্লিক বা রেগুলার ওভুলেশন হয়ে থাকে এই মেডিকেশানগুলোর ফলে। নেক্সট আসছে সার্জারি। ফিমেলদের ক্ষেত্রেও যদি ফাইব্রয়েড ইউটেরাস থাকে বা ইউটেরাসে কোনো পলিপ থাকে বা টিউবাল ব্লকেজ থাকে তো বা স্ক্যার টিস্যু থাকে বা সেপ্টেড বা কনজেনিটাল ডিফর্মিটি থাকে ইউটেরাসে, তো সেক্ষেত্রে যদি সার্জারি করা হয়, প্রপার সার্জারির পরে মায়োমেক্টমি আরও বিভিন্ন সার্জারি থাকে, সেই সার্জারিগুলো করার পরে ফার্টিলাইজেশন বা ফার্টিলিটি আসতে পারে। নেক্সট আসছে যে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশনে কী করা হয়, মানে স্পার্ম নিয়ে ইউটেরাসের মধ্যে ইনজেক্ট করা হয়। যখন ইজাকুলেটারি ফেলিওর হয় তখন কি করা হয় যে হেলদি স্পার্ম কালেক্ট করে সেটা যখন ফিমেলদের ওভুলেশন হচ্ছে সেই ওভুলেশনের সেই টাইমটা করে সেই স্পার্মটা ইউটেরাসের মধ্যে ইনজেক্ট করা হয়ে থাকছে। এটাকে বলা হয় ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। তো এবার আমাদের প্রশ্ন হতে পারে যে ওভুলেশনটা কীভাবে করবো, যে ওভুলেশন কখন হচ্ছে কীভাবে বুঝবো। তো এই ওভুলেশন করার জন্য যে আমরা জানি যে আফটার মানে পিরিয়ড মেনস্ট্রুয়েশনের পরে মোটামুটি 14 থেকে 21 দিনটা ধরে রাখা হয় যে এই টাইমের মধ্যে ওভুলেশন হবে। তো আমাদের যখন ওভুলেশন হয় আমাদের শরীরের একটা টেম্পারেচার বেড়ে যায়।
তো যাদের এই মানে যারা এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে তাদেরকে পুরো রেগুলার অবজারভেশনে রাখা হয়। কী করা হয়, তাদের ওই মেনস্ট্রুয়েশনের পর থেকে তাদের রেগুলার সারা দিনের টেম্পারেচার দেখা হয়, টেম্পারেচার মানে দেখতে হয়। এবার যেদিনই টেম্পারেচার হাই থাকবে তাহলে ধরে নেওয়া হবে সেদিন ওভুলেশন হবে, তো তখন ওই স্পার্মটা নিয়ে ইনজেক্ট করা হবে ইউটেরাসে। এটা গেল যে ইউটেরাইন ইনসেমিনেশন। এবার আসছে যে আইভিএফ কি ইন ভিট্রো ফার্টিলাইজেশন। দিস ইজ দ্য মানে ভীষণ পপুলার একটা ট্রিটমেন্ট ইনফার্টিলিটি, যেটা হচ্ছে যে আইভিএফে কী করা হয়, এগ আর স্পার্ম দুটোকেই হ্যান্ডেল করা হয়। মানে ফিমেলদের থেকে এগ আর মেলদের থেকে স্পার্ম কালেক্ট করে ল্যাবেতে ডিশের মধ্যে প্রচুর স্টেরিলিটি মেনটেন করে ফার্টিলাইজ করা হয়। স্পার্ম আর এগকে ল্যাবের মধ্যে ডিসে মানে স্টেরাইল ডিজের মধ্যে ফার্টিলাইজ করা হয়, এবং ফার্টিলাইজেশনের অনেক কিছুদিন পর যখন এমব্রায়ো হয়ে যায় তখন সেই এমব্রায়োটা ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়ে থাকে। এটাকেই বলা হয় আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই যে ইনফার্টিলিটির ট্রিটমেন্টটা মেল আর ফিমেল বোথের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ART। When pregnancy can't be possible by spontaneous বা natural process, then pregnancy is achieved by this assisted reproductive technology. This is ART. তো আমরা দেখলাম মেল ট্রিটমেন্টগুলো আর ফিমেল ট্রিটমেন্টগুলো। তো বোথ ট্রিটমেন্টটা কিসের ওপর ভিত্তি করছে, কজের ওপর ভিত্তি করছে। এবং মেল ট্রিটমেন্টে আমরা কী দেখলাম, ফার্স্ট মেডিকেশন, নেক্সট আসছে যে বিহেভিয়ার চেঞ্জ, সার্জারি, স্পার্ম রিট্রাইভাল। ফিমেলে কি দেখলাম, মেডিকেশন, সার্জারি, ইউটেরাইন ইনসেমিনেশন, আর আসছে যে IVF, in vitro fertilization. This is the popular method of infertility treatment. এবার আসবে যে কমপ্লিকেশান। ইনফার্টিলিটির বিভিন্ন কমপ্লিকেশান আছে, যেমন টুইন প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি হয়, কারণ যেহেতু এটা এক্সপিরিয়েন্স করা হয় এবং এর হাই এক্সপেন্সিভ এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা। তো যখন ওই স্পার্ম আর এগ ফার্টিলাইজ করা হয় আইভিএফে, তখন সবসময় ডবল নেওয়া হয়, ডবল এগ ডবল স্পার্ম, যাতে একটা নষ্ট হয়ে গেলেও আর একটা যাতে থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে, কারণ এত টাকা খরচা করে যেহেতু এই ট্রিটমেন্টগুলো করানো হয়। নেক্সট হচ্ছে যে ইনফেকশন হতে পারে। ইনফেকশন কেন হতে পারে, এটা বাইরে থেকে ইনসার্ট করা হচ্ছে এবং বারবার করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে। তো এগুলো গেল যে ইনফার্টিলিটির কমপ্লিকেশানগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ইনফার্টিলিটি কী, ইনফার্টিলিটির যে নর্মাল এসেন্সিয়াল ফ্যাক্টর, তারপর ইনফার্টিলিটির কজ, ইনফার্টিলিটির ইনভেস্টিগেশন এবং ইনফার্টিলিটির ট্রিটমেন্ট। তো এরকম যদি আরও অন্যান্য টপিক তোমরা জানতে চাও বা চাও যে আমি এক্সপ্লেন করি, ভিডিও বানাই, তো তাহলে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। এবং যদি এরকম আরও অনেক ভিডিও পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমি চেষ্টা করবো আরও অনেক ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ।